প্রত্যেকে, আশা করি ভালো আছেন। তো অনেকদিন পর আবার লাইভে আসলাম। বর্তমানে চলমান যা পরিস্থিতি আছে, বাংলাদেশের ছাত্র আন্দোলন এবং তার পরবর্তী পরিস্থিতি, তো এই নিয়ে একটা লাইভ, আমি এই বিষয়টা নিয়ে আমি সেই হিসাবে ফলো আপ করে কোনো ভিডিও বানাইনি, কারণ আমি বানানোর প্রয়োজন মনে করিনি। এই কেন প্রয়োজন মনে করিনি আমি পরে বলছি। এবং আহ, বর্তমানে যেখানে একটা অন্তর্বর্তী সরকার তৈরি হওয়ার একটা জায়গা থাকে, সেইখানে দাঁড়িয়ে আমি এই ভিডিওটা বানাচ্ছি। এর মানে কিছু আমার আমার কিছু ভাবনা চিন্তা, সেটা ভুলও হতে পারে, সঠিক হতে পারে। আমারও অনেক চিন্তা, মানে ছাত্র আন্দোলন সম্পর্কে আমার অনেক ভাবনা ভুল প্রমাণিত হয়েছে। আমি দেখেছিলাম কয়েকটি বিষয়। কিন্তু আজকে আমি একটা অন্য বিষয় এখানে উত্থাপন করার জন্য এসেছি। সেটা হচ্ছে যে প্রতিদিনই, মানে যতদিন এই আন্দোলন চলেছে, প্রতিদিনই দুটো তিনটে করে মেসেজ আমার কাছে আসতো, বা এই পেজে আসতো, প্লাস এই মেসেঞ্জারে আসতো যে এই নিয়ে কোনো ভিডিও হচ্ছে না কেন, বা এই নিয়ে কোনো বা আমার মতামত চাইতে আমি কোন দিকে আছি, কোন পক্ষকে সমর্থন দিচ্ছি ইত্যাদি। তো প্রথম কথা হচ্ছে, অবশ্যই আমি এরকম কোনো পক্ষকে সমর্থন করব না যে আমারই আহ, মানে মুক্তমনা যারা আছেন আমাদের, তাদেরকে কোনো কালো আইনের মারফত জেলে ভরে দেয়। আমি এই বিষয়টা আমি কোনোদিনই সমর্থন করতে পারিনি। এবং ডিজিটাল নিরাপত্তা আইন সহ ইত্যাদি এই আইনগুলো তীব্র বিরোধিতা, সে আমি হয়তো লাইভে অনেকবারই বলেছিলাম যে ডিজিটাল নিরাপত্তা আইনটা উম, জানি না থাকে। আহ, এর ফলে প্রচুর লোক একটা কোনো উইদাউট কোনো কেস, উইদাউট কোনো সঠিক এভিডেন্স ছাড়াই একটা দীর্ঘ সময়, জীবনে 1-1.5 বছর 2 বছর এরকম হারিয়ে ফেলে, যেটা অনভিপ্রেত আসলে। এবং দ্বিতীয় বিষয় হচ্ছে যে আমার একটা জিনিস লাগিয়েছিল যে আমার কাছে মনে হয়েছিল যে মুক্তিযুদ্ধের চেতনা বিষয়টা বড্ড বেশি এক্সেসিভ ইউজ হয়েছে। এক্সেসিভ ইউজ বলতে, যে কোনো বিষয়ে মুক্তিযুদ্ধের চেতনাটা আপনি যখন এই আমাদের মুক্তমনা বা এই বিষয়গুলোকে এক্সেসিভ, যে কোনো বিষয়ে আপনি যখন এটাকে ইউজ করবেন, এবং এই যখনই কিছু বলতে যাবে, সেটা ধর্মের ক্ষেত্রে আপনি দেখবেন, ধর্মের ক্ষেত্রেও কিছু বিষয় ধর্মকে এত বেশি এক্সেসিভ একসময় যদি ইউজ করেন, যেটার ফলাফল আপনি ইরানে দেখবেন যে মানুষ আর ধর্ম কি পছন্দ করছে না। আহ, বা মানুষ রেগে যাচ্ছে, বা আজকে যে যত এত ওয়াজ মাহফিল হচ্ছে, মানুষ এখন এর বিরুদ্ধে এর যুক্তি দিয়ে কথা বলারকে বেশি গুরুত্ব দিচ্ছে। বিভিন্ন রকম ইস্যু আস্তে আস্তে আসা শুরু করবে, তো সেটারই ফলাফল আমার মনে হয় ছাত্র আন্দোলন। তো আমার যেটা খুব স্পষ্ট, আমি ভেবেছিলাম যে আহ হ্যাঁ, হাসানুদ্দিন বিশ্বাস ভালো আছেন আসলে। হাই। তো আমি এটা ভেবেছিলাম যে আহ, হয়তো যেভাবে শাপলা চত্বরকে সামাল দিয়েছিল, আহ, তো সেইভাবে হয়তো এই মানে মারধর করে বা গুলি করে বা যে কোনো হোক, আহ, এই ছাত্র আন্দোলনটাকেও দমানো যাবে, কিন্তু দমানো যায়নি। ছাত্ররা ক্ষমতায় এসে গেছে ইত্যাদি ইত্যাদি। সমন্বয় কমিটি যে আছে, সমন্বয় কমিটি, তো তারা এখন মধ্যস্থতা করছে, নতুন সরকার হচ্ছে ইত্যাদি। কিন্তু এইখানে একটা জিনিস আমার খুব আশ্চর্য লেগেছে, মানে আমি কিন্তু দেখছিলাম যে কে কি অ্যাক্টিভিটিস, কে কি লিখছে, হ্যাঁ, ইত্যাদি। তো আমার খুব একটা আশ্চর্য লেগেছে যে মুক্তমনা কমিউনিটি এই জায়গা থেকে এই বিষয়ে সম্পূর্ণ নীরব। মানুষ সম্পূর্ণ নীরব ইন দ্য সেন্স কে এই বিষয় নিয়ে কেউ কোনো রকম কথা, বা এই টাইমটাতে কি কি আমাদের কি কি দফা, মানে যদি আপনি মনে করেন যে মুক্তমনা কমিউনিটি একটা মানে একটা সত্যি কিছু অ্যাচিভ করতে চাইছে, তাহলে এখানে আমার একটা 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 অবস্থান আমাদের দেখানো উচিত ছিল, যে আমরা ডিজিটাল, যে নতুন সরকারে এমন আমরা ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল চাই। আমরা চাই না ধর্ম ব্লাসফেমি সম্পর্কিত কোনো আইন আমরা চাই না, মানে ব্লাসফেমি বা এই সম্পর্কিত আইন আহ, আমরা চাই না। বা পরবর্তীতে উম, আরো বিভিন্ন কয়েক দফা আমরা দাবি রাখতে পারতাম, বা এই যে যারা বর্তমান যারা আছে ডিজিটাল নিরাপত্তা, তাদেরকে ছেড়ে দেওয়া হোক ইত্যাদি নিয়ে কিন্তু নতুন সরকার বা যে কোনো ভাবে আমরা এটাকে অ্যাপ্রোচ করতে পারতাম। মানে সেটা যে কোনো জায়গা থেকে হোক, সেটা আপনি ইউরোপ থেকেও করতে পারেন, ইন্ডিয়া থেকে করতে পারেন, বাংলাদেশ থেকে করতে পারেন। এই বিষয়গুলোকে যদি প্রসঙ্গ উত্থাপন করতে পারতাম, কিন্তু এই বিষয়ে আমি তেমন কারোর কোনো দেখিনি। এবার আপনি বলতে পারেন যে আপনি কেন করেননি, বা আপনি কেন লেখেননি। আমার মনে হচ্ছে যে যখন একজন, আমি এককভাবে লিখলে যতটা না গুরুত্ব পেত, বা এককভাবে যদি এই একটা প্রস্তাব রাখা যেত, কারণ অনেক এখানে অনেক বড় বড়, আমি তো একটি লাইভ করি, এটা খুবই ছোট পেজে, এখানে অনেক বড় বড় মানে গ্রুপ আছে, হ্যাঁ, বিভিন্ন গ্রুপস আছে। এই গ্রুপস গুলি কিন্তু যারা অনেক বেশি ফলোয়ার্স আছে, বা যারা অনেক পরিচিত মুখ মুক্তমনা জগতে,
তারা কিন্তু এই বিষয়গুলো, কারণ এর আপনাকে মনে রাখতে হবে যে এই মুক্তমনাদের যাদেরকে হত্যা করা হয়েছে এই বিষয়গুলো কিন্তু সামনে আনার, কারণ মুক্তমনাদের আহ, দাবিগুলি বা এই আমি যতই ছোট কমিউনিটি হোক না কেন, যাই হোক না কেন, এই দাবিগুলি যদি বারবার উত্থাপন করতে থাকি তাহলে অবশ্যই না অবশ্যই দৃষ্টিগোচর হতে পারে। ঠিক আছে, এই একটা বিষয়। আচ্ছা, এটা আমি এই জন্যই বললাম যে আমি এইরকম কারোর অ্যাক্টিভিটিস দেখিনি। প্রত্যেকে, আমি একটা জিনিস দেখেছি যেটা আমার সঠিক লাগেনি, সেটা হচ্ছে যে ফ্যাসিস্ট সরকার ইত্যাদি সরকার এদিকে হটাও ইত্যাদি, ঠিক আছে, এবং তাদেরকে অধিকার ফিরিয়ে দাও, হ্যাঁ, উম, তাদেরকে তাদের উপর যা অত্যাচার হচ্ছে তাদেরকে সেই বিষয়গুলিকে আলোকপাত কর, সবকিছু ঠিক আছে, কারণ ছাত্র মারা যাচ্ছে। কিন্তু আহ, তারা যেভাবে আক্রমণ করেছিল এবং তারা কোনো কিন্তু বিকল্প মানে সলিউশন, এই সরকার চলে গেলে সলিউশন কি হতে পারে, এইটা কিন্তু কেউ কেউ মানে মানে মূলত আমি দেখেছি যারা বামপন্থী আছে তারা এই বিষয়গুলোকে কেউ আলোকপাতই করেনি। মানে বিষয়টা এরকম দাঁড়াচ্ছে যে একটা সরকার সে চলে গেছে, এবার সবাই জানে যে এবার একটা একটা ভয়ঙ্কর একটা সিচুয়েশন দাঁড়াবে, এবং এখানে সলিউশন কি হতে পারে সেটা কিছু না। আমি দেখলাম যে প্রত্যেকে যারা হচ্ছে যারা লিখেছে যে এরকম যে ছাত্র আন্দোলন হচ্ছে, সফল করতে হবে, এ বিফলে যাবে না, এই তো আমরা জয় পেয়ে গেছি। এবার জয় পাওয়ার পর যে মানুষ মারা যাচ্ছে, লুটপাট হচ্ছে, অবশ্যই খুন ধর্ষণের মতো ঘটনা ঘটছে, এই সময় তার করে এরকম তার অন্য বিষয়ে চলে গেছে। ঠিক আছে, সুতরাং এই যে এই টাইপের মানে শখে রাজনীতি করা এ খুব ভয়ানক বিষয়। এতে কি হয় যে মানে হয়তো আমার মতো অনেকেই আছে, তারা দেখবে যে আপনি একটা জিনিস চাইছেন, চাওয়ার পরে এর সলিউশন এর পরে তো মানুষ অবশ্যই, মানুষ তো একটা পরিস্থিতির শিকার না। আপনি একটা নির্দিষ্ট দূরত্বে বসে এই কথাগুলো লিখলেন যে হ্যাঁ এই ফ্যাসিস্ট সরকারকে ফেলে দিন, এবং ছাত্র দল বা শিবিরের ছেলেদের সমর্থন করলেন, হ্যাঁ, বা আপনি আপনি জানেনও না সেই হিস্ট্রি সম্পর্কে যে এটা শিবির কি করতে পারে বা অন্যান্য দলগুলি, ধর্মীয় দলগুলি, তাদের সাথে থেকে আপনি বললেন এই তো আমরা ছিনিয়ে আনলাম জয়, হ্যাঁ, স্বাধীনতা ছিনিয়ে আনলাম। এরপর স্বাধীনতা ছিনিয়ে আনার পর এরপর কি করা উচিত সেই সম্পর্কে আপনার কোনো মতামত নেই, আপনি এরপর অন্য বিষয়ে চলে গেলেন, কিন্তু দূর থেকে দেখলেন কি কি হতে যাচ্ছে, বা মাঝে মাঝে ধরুন একটু মায়া কান্না কাঁদলেন। এই টাইপের হলে মানে এই দুটো জিনিস আমার কাছে খুব খারাপ লেগেছে, যে এক হলো অবশ্যই আপনার আহ, মানে নাস্তিক বা মুক্তমনাদের কি করা উচিত, বা নাস্তিক মুক্তমনাদের কি কি অধিকারের কথা নতুন সরকারের কাছে উত্থাপন করা যেতে পারে সেই নিয়ে একটা, কারণ কেউ তার মুখ দেখাচ্ছে না, এখানে একটা বলা যেতেই পারতো। আর দ্বিতীয় বিষয় হচ্ছে এই টাইপের, সেটা খুব খুব ভয়ানক, হ্যাঁ, খুব ভয়ানক। দ্বিতীয় বিষয় হচ্ছে আমি একটা জিনিস খুব হাস্যকর লেগেছে যে অনেকেই যারা মানে সংখ্যালঘু, কথাটা আমি কোনো সময় ইউজ করি না, তাও আমি করতে ইউজ হলাম যেহেতু এখানে বোঝাতে সুবিধা, বোঝানোর সুবিধার জন্য। তো সংখ্যালঘু যারা আছে তারা তাদেরকে সবাই নাকি ইনফ্লুয়েন্সার, বড় যারা ইনফ্লুয়েন্সার, তারা ফোন করে এই কথাটা বলছে যে আহ, মানে হ্যাশট্যাগ হ্যাশট্যাগ কিছু হিন্দুজ আর সেফ ইন বিডি, হ্যাশট্যাগ এরকম এরকম, হ্যাঁ, আহ, মানে মানে এখানে হ্যাশট্যাগ দিয়ে এগুলো বোঝাতে চাইছে যে সংখ্যালঘুদের উপর কোনো বা মাইনরিটিজ আর সেফ এরকম কিছু একটা হ্যাশট্যাগ তাদেরকে, তারা বলছে মানে যারা মূলত মানে হিন্দু ধর্মাবলম্বী তাদেরকেই, বাকিদেরও হয়তো বলা হচ্ছে, আহ, তাদেরকে একটা কথা বারবার বলা হচ্ছে যে এই হ্যাশট্যাগ গুলো আপনারা ইউজ করুন, এই হ্যাশট্যাগ গুলো ইউজ করে তাহলে কি এই হ্যাশট্যাগ গুলো ট্রেন্ড করবে। মানে আপনি ভাবুন যে একটা একটা সিচুয়েশন, সেখানে আপনি সেফ না থাকলেও আপনাকে কেউ না কেউ এসে বলছে যে আপনি হ্যাশট্যাগটা ইউজ করুন, এটা ট্রেন্ড করবে, আপনি যদি করেন। এবার যেটা হয়, আমি দেখুন মিথ্যাচার কি করে আসলে মুখোশ খুলে যায়, আহ, সেটা হচ্ছে যে এরপর আস্তে আস্তে নিউজ আসা শুরু করলো যে অত্যাচার হচ্ছে, লুটপাট হচ্ছে ইত্যাদি। তখনও এই 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 ব্যক্তিবর্গ তারা আছে, তারা বললো যে না না সবকিছু ঠিক আছে, এটা মিথ্যা অপপ্রচার করা হচ্ছে, ঠিক আছে। এবং আসলে কেন এটা কেন বলা হচ্ছে হ্যাশট্যাগ গুলো মানে কেন ইউজ করতে বলা হচ্ছে, যেমন ফ্রি প্যালেস্টাইন যেমন হ্যাশট্যাগ ইউজ হয়েছিল, আমি উদাহরণ দিচ্ছি একটা, তেমনি এখানে হিন্দুদের কাছে মাইনরিটিস আর সেফ ইন নিউ কান্ট্রি বা এরকম একটা কিছু একটা হ্যাশট্যাগ, আমি ঠিক বলতে পারছি না, আমি আসলে ভুলে গেছি। তো এরকম হ্যাশট্যাগ ইউজ করে করে যারা বড় বড় ইনফ্লুয়েন্সার, বড় বড় যারা আছে, তারা মাইনরিটিদের বা সংখ্যালঘুদের বলা হচ্ছে যে এই হ্যাশট্যাগ গুলো ইউজ করুন যে আপনি সেফ আছেন, কিন্তু সে হয়তো টেকনিক্যালি সেফ নেই। এই এই বিষয়টা দুই থেকে তিনজন ফাঁস করে দেয় যে আমাকে এইরকম হ্যাশট্যাগ দিতে বলছে, তাহলে এটা নাকি টুইটারে ট্রেন্ড করবে, মানে নতুন যে স্বাধীনতা এসছে এটা যে সবার জন্য সেফ, এটা মানে আপনি কি বলে যে এটা বোঝানোর জন্য আসলে, তাই না? কিন্তু মুশকিল যেটা হয়ে গেছে দেখুন, আপনি এই চালাকিটা মানে এইরকম ধরনের চালাকি আপনি বেশিক্ষণ কন্টিনিউ করতে পারবেন না। এর কারণ হচ্ছে এটা
যে সাংবাদিক সব জায়গায় আছে, এবং যারা যারা মানে বড় বড় যে সাংবাদিক ইন্টারন্যাশনাল লেভেল, এটা কিন্তু আর আপনার কোনো দেশীয় বা ন্যাশনাল লেভেলের না, তারা খুব দ্রুত খবরগুলো কালেক্ট করে আপনাকে দিয়ে দেবে, ঠিক আছে। আমি দেখলাম উইদিন মানে এক মানে মোটামুটি 6-7 ঘন্টার মধ্যে প্রতিটা নিউজ চ্যানেল আপডেট পেয়ে গেলো। আমি দেখাচ্ছি আপনাকে একটু, যদি আমি এখানে দেখাই আপনাকে, আপনি একটু বড় করছি, এখানে যদি আপনি একটু মন দিয়ে দেখেন, আপনি দেখবেন যে আপনি যে হ্যাশট্যাগ দিয়েছেন যে মানে এখানে সবাই সেফ আছে, ইন্ডিয়া টুডে বা টাইমস অফ ইন্ডিয়া ছেড়ে দিন, আপনি যদি একটু নিজের দিকে আসেন, বিবিসির মতো লোকও, আপনি যদি ভাবেন যে বিবিসি মানে নিরপেক্ষ, বিবিসি এবং যদি ধরে নেন যে ব্রিটিশ ব্রডকাস্ট কর্পোরেশন নিরপেক্ষ একটি মাধ্যম, হুম, তো এখানে অলরেডি খবর কিন্তু চলে গেছে। হ্যাঁ, এবং আচ্ছা বললেন বিবিসি হচ্ছে সে, এবার আমি দেখি থার্ড পার্টি কোনো ইনস্টিটিউট যারা খবর বেচে কেন, হ্যাঁ, এরকম দ্য হিন্দু বা হিন্দুস্তান টাইমস ছেড়ে দিন, এগুলো তো ইন্ডিয়ান পত্রিকা হতে পারে, রয়টার্স এর মতো আহ মানে যারা আছে রয়টার্স এর মতো যেসব কি বলে খবর যারা সংগ্রহ করে, তো তারাও আসলে হুম বের করে ফেলেছে, ঠিক আছে, এবং সেখানকার খবরও করছে মাইনরিটিস দুজনে, ঠিক আছে, যে হিন্দু দুজন খবর করেছে। সুতরাং এখান থেকে তারা অলরেডি খবর পেয়ে গেছে, সবকিছু পেয়েও গেছে। এবং এখানে এবার একটা বিষয় এখানে আসছে, যে আহ, মানে আপনারা যেটা বললেন সেই কথাটার সাথে বাস্তবতার আসলে মিললো না, ঠিক আছে, এটা একটা বড় মুশকিল চলে আসলো, ঠিক আছে। এই মুশকিলটা আসার ফলে যে বিষয়টা দাঁড়ালো এখানে, সেটা হচ্ছে এরকম যে আপনি যদি টুইটারে হ্যাশট্যাগ করে ট্রেন্ডও করান, যে এবং আমি দেখেছি এই 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 ধরনের লোকেরা প্রতিটা কমেন্ট সেকশনে বিভিন্ন জায়গায় আমার ইনবক্সে, হ্যাঁ, বলছে এখানে সবকিছু ঠিক আছে, সবাই সেফ আছে এবং কিচ্ছু চিন্তা করার কিছু নেই, এবং এটা অপপ্রচার চলছে। এটা অপপ্রচার অবশ্যই নয়, এখানে বিবিসি রয়টার্স এর মতো বড় পত্রিকাগুলো তারা পেয়ে গেছে খবর, এবং এগুলো আমি দেখলাম যে সব জায়গায় খুব ফলো করে দেখাচ্ছে, এবং এটা কিন্তু খুব নতুন স্বাধীনতা যেটা আসছে এটা প্রশ্নবিদ্ধ করতে খুব স্বাভাবিক। আমি একটা কথা আপনাকে বলি, যেটা আমি সবাইকে বলে থাকি, কেউ স্বাধীন কি পরাধীন বা তার বাক স্বাধীনতা আছে কি আছে না, কোনো দেশে নাস্তিকদের বা মুক্তমনাদের, মহিলাদের, শিশুদের বা সংখ্যালঘুদের কোট অ্যান্ড কোট এদের স্বাধীনতা আছে, সেই উত্তরটা আপনি কখন সংখ্যাগুরুকে জিজ্ঞেস বা সংখ্যাগুরুকে জিজ্ঞেস করবেন না, সরি, তাকে জিজ্ঞেস করবেন না, তাহলে সঠিক উত্তর আপনি কোনোদিন পাবেন না, কারণ সংখ্যাগুরু কোনোদিনই স্বীকার করবে না যে সেখানে মানে আপনার কাশ্মীরে যদি সমস্যা হয়, তাহলে আপনি কি সরকারের কাছে জিজ্ঞেস করবেন নাকি কাশ্মীরি একজন সাধারণ ব্যক্তিকে জিজ্ঞেস করবেন, এটা হচ্ছে বিষয়। তেমনি আহ সীমান্ত সমস্যার ক্ষেত্রে একই বিষয়, এবং এক্ষেত্রেও তাই, আপনি যদি আহ কোনো দেশে যদি সংখ্যালঘুর উপর অত্যাচার হয়, তাহলে কাকে আপনি জিজ্ঞেস করবেন? সংখ্যাগুরু তো সবসময় বলে যে তার কোনো অত্যাচার হচ্ছে না, কারণ সে এখন সংখ্যাগুরু, তার সরকার আছে, সবকিছু। সুতরাং সংখ্যালঘুকে সে যে আপনি জিজ্ঞেস করবেন যে আপনি কি ঠিক আছেন, যদি আফগানিস্তানে গেলে আফগানিস্তানের তালেবানের কাছে কেন আপনি জিজ্ঞেস করবেন যে সেখানকার মহিলাদের অধিকার কি আছে? আপনি তা আফগানিস্তানের কোন মহিলাকে, প্রত্যন্ত অঞ্চলের হতে পারে, শহরের হতে পারে, একজন মহিলাকে জিজ্ঞেস করবেন আপনি এখানে কেমন আছেন। সুতরাং আমি আশা করি বোঝাতে পারলাম যে আসলে কিভাবে আসলে জিজ্ঞেস জিজ্ঞেস করা উচিত এরকম, ঠিক আছে। আচ্ছা, এবার একটি বিষয় এখানে আমি একটু আলোকপাত করতে চাই, সেটা হচ্ছে যে মানে আমি এটা উম, আচ্ছা, সুবীর কুমার চন্দ্র বলছে রাইট, হ্যাঁ, এটাই আমি আসলে বোঝাতে চাইছিলাম। হ্যাঁ, তো আচ্ছা, এখানে আরেকটা বিষয় আমি একটু বলি এখানে, সেটা হচ্ছে যে একটা ছোট্ট ঘটনা আমি তুলে ধরি, যে একটা বর্তমানে একটা বিষয় বারবার আসছে এখানে, হ্যাঁ, বারবার যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে যে সরকার ক্ষমতা থেকে চলে যাচ্ছে, একটা সরকার ক্ষমতা থেকে চলে গেলে একটা ভ্যাকিউম সৃষ্টি হয় বড়, এবং এই ভ্যাকিউমের সময় এই বর্তমানে যে লুটতরাজ বা ভয়ানক যে, এখন যদি আমি বলছি, এখন মানে এটা বলার মতো উচিত নয়, হয়তো সবাই শুনছে তাও, এখন যদি যে খুন খারাপ যা কিছু হচ্ছে, ব্যক্তিগত কারণে হচ্ছে, জমি জমা সংক্রান্ত ব্যক্তিগত আক্রোশ থেকে খুন হচ্ছে, এগুলি প্রত্যেকটিকে কিন্তু আর গণনায় নেওয়া হবে না, এবং এগুলোকে ধরে নেওয়া হবে যে এই একটা ব্যাকল্যাশ, এই যে যে বর্তমানে একটা গভর্নমেন্টের একটা ব্যাকল্যাশ হিসেবে সেটাকে ধরে নেওয়া হবে, ঠিক আছে। কিন্তু আমি এখানে একটি আহ, জিনিস আমি আপনাকে মানে বলবো যে আপনি যদি কোনোদিন আহ, আচ্ছা, আমি এখানে একটু দেখাই যে এক মিনিট, আপনি যদি এখানে একটি ন্যারেটিভ একটা দেখেন, সেটা হচ্ছে যে আহ, মন্দির পাহারা বা বিভিন্ন মাজার পাহারা, যদি আমি এরকম ভাবে ধরি,
মন্দির পাড়া মাজার পাহাড়ের একটি জায়গা আমি দেখছি প্রত্যেকে দাঁড়িয়ে আছে সেখানে এবং পাহারা দিচ্ছে, এবং এইটাই কিন্তু প্রথম একটা যেটা ন্যারেটিভ একটা বের করা হয়েছিল যে দেখুন একটা 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 ফাঁকা একটা শূন্যস্থান সৃষ্টি হয়েছে বাংলাদেশে, এবং এইখানে দেখুন যারা সংখ্যালঘুদের সংখ্যাগুরুরা পাহারা দিচ্ছে, এবং এই নিয়ে অনেক হাসাহাসি হচ্ছিল, অনেকে সমালোচনা, আবার অনেকে প্রশংসা করছিল। কিন্তু একটা জিনিস আপনাকে এখানে বুঝতে হবে যে এই যেটা প্রশ্নটা বারবার উঠেছে, অনেকেই করেছে এটা, যে কাদের কাদের এগেনস্টে বাজাচ্ছে, মানে কাদের বিরুদ্ধে এটা বাজাচ্ছে, ছাত্রলীগের নাকি জামাতের নাকি হেফাজতের নাকি ধর্মান্ধ জনগোষ্ঠীর। তো এইটা নিয়ে কিন্তু পরিষ্কার কোনো ধারণা তারা দিতে পারেনি। সবাই বলছে ছাত্রলীগ থেকে। তো স্বাভাবিক, এটা খুব স্বাভাবিক বিষয়। যার গভর্নমেন্ট চলে যাচ্ছে, ধরুন ক গভর্নমেন্ট আপনি সমর্থন করতেন, খ গভর্নমেন্ট একটা প্রতিক্রিয়াশীল রাজনীতি চালাচ্ছে, সে খ গভর্নমেন্ট আসলো, ক গভর্নমেন্টের লোকেরা পালানোর আগে কোনোদিন আপনার মন্দির বা এটা ভেঙে দিয়ে যাবে, এটা সম্ভাবনাটা ক্ষীণ। কেন বলি, কারণ সে তখন নিজের প্রাণ আগে বাঁচানোর চেষ্টা করবে, সে এখান থেকে পালিয়ে যাওয়ার আগে চেষ্টা করবে, ঠিক আছে। সে সেখানে কিন্তু যারা আমি ভাঙচুর করতে দেখেছি, তারা অল্প বয়সের ছেলে, তারা ভাঙছে, মানুষকে ডেকে আনছে, হ্যাঁ, রাতের আধারে ভাঙছে, যাদেরকে আমি দেখেছি, তাদের কিন্তু তাদেরকে কোনো সময় নির্দিষ্ট পার্টি না, কারণ নির্দিষ্ট পার্টির যে ব্যক্তিটি আছে যে এক সময় ক্ষমতা দখল করেছিল, তার সবসময় এই ভয়টা থাকবে যে আমি আগে মার খাবো। অবশ্যই সে এখন নিজের প্রাণের মানে রিস্ক নিয়ে ষড়যন্ত্র বাঁধতে যাবে না, কারণ ষড়যন্ত্র কে বাঁধবে, কার জন্য বাঁধবে? তার নেতা মন্ত্রী, তার যে তাকে যে প্রোটেক্ট করতে, বা তার যে যাদের অধীনে তারা কাজ করেছে, ছোট নেতা মন্ত্রী আছে বা যারা বড় নেতা মন্ত্রী, তারা দেশের বাইরে, এবং তাদের মূল টার্গেট হবে দেশের বাইরে যাওয়া। সুতরাং এই যে যে অ্যানিমাল ফার্মে গল্পটা মনে হলো, জর্জ অরওয়েলের অ্যানিমাল ফার্মে গল্পটা ছিল যে শূকরটি বিদ্রোহ করেছিল এবং দল থেকে চলে গেছিল, পালিয়ে গেছিল, বাকি শুকরেরা প্রত্যেকেই যা কিছু খারাপ হতো, হ্যাঁ, ধরুন এরকম হয়েছে যে আহ, মানে একসময় বীজ লাগিয়েছে, দেখছে শস্যের বীজের বদলে আগাছার বীজ লাগানো হয়েছে। বলছে আরে বোঝোনি, ওই আগাছার বীজ তো আমরা করিনি, রাত্রেবেলা চুপি চুপি ওই শুকরটা এসে এখানে আগাছার বীজ মিশিয়ে স্যাবোটেজ করেছে। মানে আপনার চোখটা যিনি ওই দিকে থাকে, মানে মানে আপনি মানে আপনার এই সরকার পতনের পর আপনার উপর অত্যাচারের পরও আরো 6 মাস ধরে জানি আপনি এটা ভেবে নেন যে এটা যারা যে সরকার বা যে পার্টিটির পতন হয়েছে তার উপর সে করছে, ঠিক আছে। এটা এটা কিন্তু এইটা এখন আর মানুষ বিশ্বাস করে না, এই জায়গাটাই নষ্ট হয়ে গেছে। এবং এইটা অনেকটা আমার সেই মতো মনে হচ্ছে যে পাকিস্তানে ইমরান খানও এরকমই একটি ঘটনা করেছিলেন। তিনি একটি একটা একটা এরকম একটা ন্যারেটিভ আমি বলি বানিয়েছিল, সেটা হচ্ছে গুড তালিবান এন্ড ব্যাড তালিবান, যেটা পরবর্তীকালে ইমরান খান এবং সহ পাকিস্তানকে এটা নাড়া দিয়েছিল, এবং এটাই এখানেও এখানেও হয়েছে এবং ভবিষ্যতেও হবে। সেটা হচ্ছে যে গুড তালিবান ব্যাড তালিবানের কনসেপ্টটা আমি একটু বলি। আহ, আপনি যদি, আচ্ছা আমি একটু দেখাই, আমি দেখাচ্ছি কেন, কারণ আপনি যদি কোনোদিন এগুলোকে পড়তে চান, তাহলে আপনি সোর্স গুলো আপনি, হ্যাঁ, এবং সবকটা আমি কিন্তু কোনো লোকাল নিউজ পেপার দেখাই না, আমি সবসময় ইন্টারন্যাশনাল, কারণ এদের এদের স্বচ্ছতা বেশি থেকে, কথাবার্তা খুব পরিষ্কার থাকে, যেখানে আপনি পুরো এসে পাবেন। তো গুড তালিবান ব্যাড তালিবান যে কনসেপ্টটা থাকে এখানে, স্ট্র্যাটেজি হচ্ছে এটা, যে আফগানিস্তানে যখন যুক্তরাষ্ট্র বিরোধী অভিযান চলছিল, আফগানিস্তানের যুক্তরাষ্ট্র বিরোধী আহ, সরকার ছিল হচ্ছে গুড তালিবান, কারণ তারা মার্কিন যুক্তরাষ্ট্রকে তাড়িয়ে দিচ্ছে। কিন্তু তেহরিকি তালিবান যারা বর্তমানে যারা মানে টিটিপি যেরকম বলা হয় এখনো আছে, যারা যারা বিভিন্ন রকম নাশকতা চালাচ্ছে পাকিস্তানের মধ্যে, তারা হচ্ছে ব্যাট তালিবান, ঠিক আছে। তো এই গুড তালিবান এবং ব্যাট তালিবান কনসেপ্টের সবচেয়ে বড় যে প্রবলেমটা হয়ে গেছিল, সেটা হচ্ছে যখন আফগান তালিবানরা ক্ষমতা পেল, ক্ষমতা আহ, মানে তারা গ্রহণ করলো, তারা বিভিন্ন রকম প্রশ্ন তোলা শুরু করলো। হয়তো তারা বলছে আমরা ডুরান্ড লাইন মানি না, আমরা বা এরকম এরকম বিভিন্ন রকম তারা, এবং তারা পাকিস্তানের বিরুদ্ধে এখনো যেটা হয়, পাকিস্তানের বিরুদ্ধেই তারা খড়গহস্ত। সুতরাং এটাই আমি এখানে বোঝানোর চেষ্টা করছি যে গুরতাল এই যে এখানেও তাই, যে যারা পাহারা দিচ্ছে তারা ভালো, যারা পাহারা এবং তারা অন্য মানে যারা একটি নির্দিষ্ট ধর্মের লোক পাহারা দিচ্ছে একটা বিধর্মীর একটা এলাকা, এবং তারা নিজেরই দলের আরেকটা লোকদের থেকে আপনাদের বাঁচাচ্ছে, এটা খুব প্রশ্নবিদ্ধ। এই যদি এরকম কোনোদিন আপনার জীবনে সিনেরিও আসে, যে দেখবেন যে দুজন একই গোত্রের লোক, ধরুন আহ, আমি আপনাকে ধরুন আরেকজনের নাস্তিক থেকে বাঁচাচ্ছি একজন আস্তিককে, এমনি একজন নাস্তিকের ক্ষেত্রে আমি একই কথা বলি, যে
আমরা দুজন একই গোত্রীয়, আমি আপনাকে বলছি যে ওর থেকে আপনাকে আমি বাঁচাবো, কিন্তু দিন শেষে এরকম একটা সিচুয়েশন আছে যে আমরা দুজন সমগোত্রীয় এবং মিশে যাওয়ার একটা প্রবণতা আছে, ওই বিষয়টিকে বিশ্বাস করার কোনো জায়গায় থাকে না। কারণ যে কোনো সময়ে এই দুজন এক হয়ে কাজ করবে। এবং আমি কয়েকটা জায়গা, আমি জানি না এটা সত্যতা নিয়ে আমি যথেষ্ট সন্দিহান, কিন্তু আমি শুনেছিলাম যে যারাই ভেঙেছে তারাই পরবর্তীকালে মানে হিউম্যান শিল্ড হয়ে দাঁড়িয়েছে। এটা কিন্তু আরেকটা জায়গায় আমি শুনেছিলাম, সেটা হচ্ছে যে খুব সম্ভবত ভারতে বা কোথাও, যে সেটা হচ্ছে যে এই যারা ধর্মীয় উগ্রবাদীরা দুটো ধরুন মন্দির ভেঙেছে, তৃতীয় যখনই দেখছে যে নিউজের লোকেরা চলে এসছে বা নিউজ রিপোর্টাররা চলে এসছে, তখন একটা হিউম্যান চেইন বানিয়ে বলছে এই আমরা মন্দির রক্ষা করছি, কিন্তু তার আগে একটা দুটো মন্দির ভ্যান্ডালাইজ করে এসছে। সুতরাং এই টাইপের এই গুট তালিবান বায়াত তালিবান এই কনসেপ্ট আমি দেখালাম যে এই কনসেপ্ট পাকিস্তানের মতো একটা রাষ্ট্রেও ব্যাকফায়ার করেছে। সুতরাং আপনার ক্ষেত্রে এটা কতটা কাজ করবে? আচ্ছা, এবং 20 মিনিট হয়ে গেল, আর খুব শেষ কিছু বিষয় নিয়ে একটু আলোচনা করব। একটু মনোটোনাস আলোচনাটা, কিন্তু আমি একটু বোঝানোর চেষ্টা করছি। হ্যাঁ, হতে পারে আমি অনেক কিছু হয়তো আপনার সঠিক নাও লাগতে পারে, সেটা আপনি বলবেন যে কেন সঠিক লাগছে না। আচ্ছা, এবার আপনার বলছি যে এই যে ভ্যাকিউমে, এটা সত্যি কথা যে অনেকেই যেটা বলছে যে আহ, বর্তমানে এরকম খুন খারাপি এখন হওয়াটা খুব স্বাভাবিক। এত বছর রাজত্ব করেছে এবং এত বছর শাসন করেছে, এর ফলে যে খুন খারাপি এগুলো মেনে নেওয়া ছাড়া কোনো উপায় নেই। আচ্ছা, এবার আমি আপনাকে একটি ঘটনা বলি, এতে একটা সমস্যা দেখা দেয়। সেই সমস্যাটা আমি আমি আশা করি আপনাকে বোঝাতে পারবো। সেটা হচ্ছে, আমি একটা ঘটনার কথা উল্লেখ করি, যেটাকে আমি সোমালিয়া সিনড্রোমের কথা বলছি, সোমালিয়া সিনড্রোম যেটার নাম আমি দিয়েছি, মানে এটা এটা সোমালিয়া সিনড্রোম বলে এটাকে বলা হয়, ঠিক আছে? আহ সেটা হচ্ছে যে আপনি এই এই একটা ছবি দেখাচ্ছি আপনাকে। এটা হচ্ছে একজন ইউএস সোলজারের দেহটাকে টেনে নিয়ে যাচ্ছে 1993 সালে। হ্যাঁ, সোমালিয়াতে সোমালিয়াতে টেনে নিয়ে যাচ্ছে, ঠিক আছে? তো সোমালিয়াতে একটা টেনে নিয়ে যাওয়ার কারণ হচ্ছে ইউএস সোলজার কে এরকম মেরে তাকে এরকম অর্ধনগ্ন করে টেনে নিয়ে যাওয়ার কারণ কি? এর কারণটা ছিল, আপনি যদি, আমি উইকিপিডিয়া গুলো দেখিয়ে দিচ্ছি আপনাকে, আপনি তাহলে সেখান থেকে দেখেও নিতে পারেন ইনফরমেশন। যদি তাহলে আমাকে আর চাইতে হবে না, আমি লিঙ্কও দিতে হবে না। আপনি যদি কখনো ব্যাটল অফ মোগাদিশু, এই এই মোগাদিশু সোমালিয়ার যে রাজধানী, তো মোগাদিশুর আপনি যদি 1993 সালে আপনি যদি ঘটনাটা দেখেন, তাহলে আপনি বুঝতে পারবেন যেটাকে আপনি 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 যদি আর্লি 2000 হয়ে থাকেন, আপনি একটা সিনেমা, একটা হলিউডের একটা বিখ্যাত সিনেমা ছিল ব্ল্যাক হক ডাউন। এটাকে অপারেশন গথিক সার্পেন্টও বলে, আর এটাকে ব্ল্যাক হক ডাউন ইনসিডেন্টও বলে। ব্ল্যাক হক ডাউন কেন বলা হয় আমি এখানে বলি, যারা সিনেমা দেখেছেন তারা তো বিষয়টা বুঝে গেছেন, যারা সিনেমা দেখেননি তাদের জন্য, ঠিক আছে? ব্ল্যাক হক ডাউন, আগে আমি এই সিনেমাগুলো খুব দেখতাম, প্ল্যাটুন বা অ্যাপোকালিপস নাও বা ওই ব্রিজ অন দ্য রিভার কোয়াই, এসব যুদ্ধের বিভিন্ন বিশ্বযুদ্ধের সিনেমা। তেমন এই ব্ল্যাক হক ডাউনটা আমি দেখেছিলাম। তো ব্ল্যাক হক ডাউন হচ্ছে, ব্ল্যাক হক বলা হচ্ছে যে সিকোরস্কি যে আপনার হেলিকপ্টার গুলো, যেমন অ্যাপাচি একটা হেলিকপ্টার টাইপ ইউএসএস, সিকোরস্কি যে হেলিকপ্টার, এটা হচ্ছে একজন রাশিয়ানের বানানো। এই হেলি এই এই চপার বা হেলিকপ্টার গুলোকে বলা হয় ব্ল্যাক হক। এই ব্ল্যাক হকটাকে যেহেতু গুলি করে নামিয়েছিল, মানে গুলি করে বলতে আরপিজি দিয়ে, যেটা আরপিজি মানে কি দেখা দাঁড়ায়, আমি আরপিজিটাও আপনাকে দেখিয়ে দিন আরপিজি কাকে বলে। রকেট প্রোপেল গ্রেনেড। এই রকেট প্রোপেল আরপিজি, এই আরপিজিও কিন্তু রাশিয়ানদেরই বানানো, কোল্ড ওয়ারে, ঠিক আছে? তো মানে দুটোই রাশিয়ানদের, মানে জাস্ট একটা উদাহরণের জন্য বলছি যে সিকুরস্কি যে বানিয়েছে সেটাও একটা মানে হেলিকপ্টার, যেটা সেটাও একজন রাশিয়ানই বানানো, এবং এটা আরপিজিটা কোল্ড ওয়ার ইউজ হচ্ছিল। সোভিয়েত, রাশিয়া বলতে সোভিয়েত ইউনিয়ন ইউজ করছিল আরপিজি। এটা ট্যাঙ্ক, অ্যান্টি ট্যাঙ্ক মিসাইল, হ্যাঁ, অ্যান্টি ট্যাঙ্ক ওয়েপন। তো যাই হোক, তো এই যে এখানে ঘটনাটা দাঁড়ালো যে আহ, উম, এই সোমালিয়াতে যেটা চলছে, সোমালিয়ার যে প্রেসিডেন্ট ছিল, তার একটা মিলিশিয়া ছিল, তার এগেনস্টে তাকে ক্ষমতাচ্যুত করতে গিয়ে এরা গিয়েছিল, মানে সোমালিয়ান ন্যাশনাল অ্যালিয়েন্স বা এটাকে বলে এসএনএ, এদেরকে আহ, ক্ষমতাচ্যুত করতে যুক্তরাষ্ট্র পাঠিয়েছিল এই ব্ল্যাক হক বা। কিন্তু এইটাতে 18 জন মতো যুক্তরাষ্ট্রের 18 জন মতো সেনা মারা যায় এবং 70-এর উপরে ইনজিওর্ড হয়। তো এই কথা আপনি বলবেন যে এই কথা, এই ব্ল্যাক হক ডাউনের কথা এখন আমি কোনো বলছি, এর যেটা এর যেটা ফলশ্রুতিতে হয়েছিল, যেটা ফলাফল হয়েছিল, ফলাফল, আচ্ছা যেটা একটু দেখিয়ে দিই আপনাকে যে কোনটা সোমালিয়া কোনটা কি।
এটা হচ্ছে হর্ন অফ আফ্রিকা। হ্যাঁ, হর্ন অফ আফ্রিকা, আফ্রিকা কন্টিনেন্টটা আমি দেখাই, এই যে এটা আফ্রিকান কন্টিনেন্ট, আফ্রিকা কোনো দেশ নয়। আমি এগুলো বলে দিচ্ছি কারণ যেহেতু আলোচনার মধ্যে আসছে, আফ্রিকা কিন্তু এটা কন্টিনেন্ট। আমি আফ্রিকান বলছি মানে একটা কন্টিনেন্টের লোকদের কথা বলছি, ঠিক আছে, মহাদেশে। তো আহ, এই যদি দেখাই আমি এখানে আপনাকে, তো একটু প্লাস করি। আচ্ছা, এইটাকে বলা হয় হর্ন অফ আফ্রিকা। এটাকে হর্ন অফ আফ্রিকা এই জন্য বলা হয়, এটা দেখে আপনি যদি দেখেন এই পুরো অঞ্চলটাকে, এটা হচ্ছে আফ্রিকা কন্টিনেন্ট, এবং তার এই এই পূর্ব দিকে, মানে পূর্ব দিক দক্ষিণ পূর্ব দিকে হচ্ছে হর্ন অফ আফ্রিকা। জিবুটি আছে, সোমালিয়া আছে, ইথিওপিয়া আছে, এরিত্রিয়া আছে, এরা নিয়ে হর্ন অফ আফ্রিকা, ঠিক আছে, যতটুকু। এটা হচ্ছে সোমালিয়া। হুম। আর এটা হচ্ছে রোয়ান্ডা। এক- তো সোমালিয়া থেকে রোয়ান্ডার দূরত্ব কিছুটা হলো, খুব বেশি নয়, ঠিক আছে। এই মোগাদিশুতে হচ্ছিল আপনার ব্ল্যাক হক ডাউন ইনসিডেন্ট, আর রোয়ান্ডাতে পরবর্তীকালে গণহত্যা হয়েছিল। এবার যে ঘটনাটা, কেন আমি রোয়ান্ডার কথা সোমালিয়ার কথা এখানে আনলাম, যখন ব্ল্যাক হক ডাউন ইনসিডেন্ট হয় বিল ক্লিন্টনের সময়, 18 জন মতো মারা যায়, এবং এইরকম ভাবে যেটা দেখাছিলাম, ডেড বডি গুলোকে এরকম ভাবে নিয়ে যাওয়া হয়, আমি দেখি এখানেও আছে কিনা, এরকম ভাবে ডেড বডি গুলোকে সব নিয়ে যাওয়া হয়, মানে ইউএস সোলজারদেরকে মেরে তাদেরকে ছেঁচড়ে নিয়ে যায় সোমালিয়ায় মোগাদিশুর ওই অঞ্চল দিয়ে। যখন নিয়ে যাওয়া হয়, এই বিষয়টা এতই হৃদয় বিদারক ছিল, এবং এটা বলে রাখা ভালো, ভিয়েতনামের পরে এত বেশি মানে সোলজার, মানে মার্কিন যুক্তরাষ্ট্রের সোলজার মারা যায়নি কোথাও, ঠিক আছে। এই সেকেন্ড হচ্ছে সোমালিয়াতে এই যে ব্ল্যাক হক ডাউন ইনসিডেন্ট। এবং বিষয়টা হচ্ছে ওই যে চপার বললাম তো, ব্ল্যাক হক দুটো চপারকে নামিয়ে দিয়ে তাদেরকে ট্র্যাপ করে দেয়। কিছু লোক বাঁচতে পারে, কিন্তু অধিকাংশ লোকই মারা যায় এরকম ভাবে। হ্যাঁ, তো এবার বিষয়টা এটা দাঁড়াচ্ছে যে এই এই ঘটনাটার ফলে কি হলো, সোমালিয়ার ঘটনাটার পরে যুক্তরাষ্ট্র এতটাই প্যানিকড হয়ে গেল, এবং এতজন লোক যখন মারা গেল, এই যে অবশ্যই আপনি একজন ক্ষমতা আছে অ্যান্সারেবল। পরবর্তীকালে যখন রুয়ান্ডা, আপনি আপনি হোটেল রুয়ান্ডা আশা করি দেখেছেন, তো রুয়ান্ডাতে এটা সিনেমা একটা। তো ওই রুয়ান্ডাতে যখন হুতু এবং টুটসির, এখানে একটা অনেক গল্প আছে যে হুতু মানে, এটা তো একটা উপনিবেশ ছিল, হ্যাঁ, বেলজিয়ামের খুব সম্ভবত, এবং পরবর্তীকালে চলে যাওয়ার সময় একজনকে মাথায় উঠিয়ে রেখেছিল, খুব সম্ভবত টুটসিদের, কারণ ওরা শিক্ষিত ছিল। পরবর্তীকালে হুতুদেরকে পাওয়ার দিয়ে চলে যায়, এবং হুতু এবং টুটসি যখন সেক্টরিয়ান ভায়োলেন্স চলে এবং প্রচুর লোক মারা যায়, সেই সময় চাইলেই এই বিষয়টাকে নিউট্রালাইজ যুক্তরাষ্ট্র করতে পারতো, কিন্তু যুক্তরাষ্ট্র বিষয়টা থেকে নিজেকে নির্লিপ্ত রেখেছে। কেন? কারণ সোমালিয়ার মোগাদিশুর মতো জায়গাতে সে যখন হেরে গেছে, তার মানে হেরে গেছে মানে সে যখন আনসারেবল হয়ে গেছে, সেজন্য রুয়ান্ডাতে সে আর কোনো হস্তক্ষেপ করেনি। এই কথাটা, এই কারণটা আমি এই জন্যই বললাম, আমি এই এই বক্তব্যটা এখানে এই জন্যই দিলাম, এই যে ব্ল্যাক হক ডাউন ইনসিডেন্টের কথা, যে আপনি যদি সবসময় মানে যদি এর আগে কোনোভাবে কোনো একটা ধাক্কা খায় কোনো একটা রাষ্ট্র বা কোনো কিছু, সে আবার যে আপনার বিষয়ে হস্তক্ষেপ করবে, এই এক্সপেকটেশনটাও রাখা উচিত না। কারণ যুক্তরাষ্ট্রের মতো শক্তিশালী দেশও এরকম করতে বাধ্য হয়েছে, যে রুয়ান্ডার একটা, যেহেতু সে সেখানে না জড়ালেই সেক্টরিয়ান ভায়োলেন্স বা এথনিক ক্লিনজিং যে চলছিল, এটাতে সে জড়ায়নি, সে ফলাফল খুব ভয়াবহ হয়েছে। সুতরাং বড় কোনো রাষ্ট্র নিজের ব্যক্তিগত স্বার্থ, মানে ব্যক্তিগত কোনো একটি কথা চিন্তা করে আপনার ঘটনা বা আপনার অবস্থান যে পরিবর্তন ঘটাবে, আমি নাম নিচ্ছি না কোন রাষ্ট্রে, আপনার অবস্থার যে পরিবর্তন ঘটাবে, এরকম কোনো নিশ্চয়তা নেই। এই জন্য, যাই হোক, আমি এই আলোচনাটা এই জন্য করলাম, আমার এই নিয়ে কোনো সময় আলোচনা ছিল না। আহ, যাই হোক, ভালো থাকবেন, সাবধানে থাকবেন, কারণ এই সময়ে একটা আহ, উচ্ছৃঙ্খল পরিস্থিতি এবং আইনের শাসন নেই, এরকম একটা মানে সেই, আপনি সেই আমার মাঝে মাঝে মনে হয় যে পার্জ আছে না, পার্জ আর কি, পার্জ যে সিনেমাগুলো হয়, যে পার্জের যে যার যার ঘরে আপনার জাস্ট একটা একটা দিন দেয় যে এ ওকে হান্ট করবে। সো এরকম পার্জের মধ্যে লাগছে যে যে যাকে পারছে মারছে, যে যা খুশি করছে। তাও একটা সেনাবাহিনী আছে, সেটা একটা অন্য বিষয়, কিন্তু সে পার্জের মতো লাগছে যে 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 যা খুশি করছে, লুটপাট করছে। হ্যাঁ, এবং কেউ কারোকে, যার শক্তি আছে সেই আহ, মানে সেখানে একটা একটা শাসন চালাচ্ছে, অন্ধকারের শাসন, এরকম। সুতরাং সাবধানে থাকবেন যারা বাংলাদেশে আছেন, আর যারা বিভিন্ন জায়গায় চলে আসছেন, হ্যাঁ, বিপদ বুঝে, সেটা একটা অন্য বিষয়। এবং মেঘালয় সহ বিভিন্ন জায়গায়
কারফিউ দিয়েছে, নাইট কারফিউ, যাতে কেউ না আসতে পারে বা ইত্যাদি। জানি না কতটুকু কিন্তু এর থেকে বোঝা যাচ্ছে যে সেখানে অত্যাচার চলছে, এটাই হচ্ছে বিষয়। যাই হোক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং অবশ্যই আহ, নিজের খেয়াল রাখবেন এবং পরিবারকে একটু সাবধানে রাখবেন অবশ্যই। নিকটস্থ কোনো যদি আইন প্রশাসনের কোনো জায়গায়, সেখান থেকে যোগাযোগ সবসময় রাখবেন। অনেক ধন্যবাদ আপনাকে।